বাসর রাতে স্বামীর হাতে থাপ্পড় খেয়ে ব্যালকনিতে বসে অশ্রু বিসর্জন করছে মায়া। কখনো ভাবেনি বিয়ের প্রথম রাতে স্বামীর কাছে এভাবে অপমানিত হতে হবে তাকে। খুব করে কান্না পাচ্ছে মায়ার, তার নানুমনিকেও খুব মিস করছে। নানুমনি এরকম একটা লোকের সাথে তাকে কিভাবে বিয়ে দিল। ফ্ল্যাশব্যাক। রুদ্র কায়নাত মির্জা খু রায়হান মির্জার একমাত্র পুত্র, বয়স 2 নয়। দেশের টপ বিজনেসম্যান এর কথা উঠলে সর্বপ্রথম তাদের বাবা ছেলেকেই রাখা হয়। দেশে বিদেশে তাদের বিজনেসের প্রচুর জনপ্রিয়তা ও নামডাক আছে। রায়হান মির্জা কোমল স্বভাবের হলেও তার ছেলের মধ্যে সেই স্বভাব মোটেও নেই। প্রচুর অহংকারী ও উগ্রমেজাজি রুদ্র কায়নাত মির্জার চোখে নারী জাত ও গরিব মানুষেরা নিচকি কি ঘৃণার বস্তু। মায়া সিদ্দিকী গো ভীষণ সাধারণ ও বেশ আত্মসম্মানী একজন মেয়ে বলা চলে। মা বাবা কেউই আর বেঁচে নেই, পরিবার বলতে মামামামি আর নানু মনির কাছে মানুষ হয়েছে সে। নানুমণি, ও নানুমণি, তুমি প্লিজ মামা মামিকে বোঝাও না। দুদিন হলো আমি কি পরীক্ষা দিয়েছি, আমার এখনও অনেক পড়ালেখা বাকি, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, এখনই আমি বিয়ে করতে চাই না। প্লিজ নানুমণি। মায়া, মায়া, আমার সোনামণি, তুই প্লিজ এই নানুমনির একটা কথা রাখ। তুই তো জানিস তোর মামিরা তোকে খুব একটা দেখতে পারে না, মামা এবং আমার ভয়ে তোকে তেমন জ্বালাতে পারে না, আর কদিনই বা বাঁচব, আমি মরার আগে তোকে সুখী দেখে যেতে চাই। আমার নানু মনির একটা সুন্দর সংসার দেখতে চাই। ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে, তোর বাবার বন্ধু ছিল সে। সেখানে তুই খুব ভালো থাকবি। এত ভালো সম্বন্ধে আর পাব না যে তুই রাজি হয়ে যা সোনামনি। রহিমা শিকদার, মায়ের নানুমণি। মায়া কিন্তু নানুমনি, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব। রহিমা শিকদার, বোকা মেয়ে, তোকে কি একেবারে দিয়ে দিচ্ছি নাকি, যখন মনে পড়বে তখন চলে আসবি। হেসে বুঝালেন রহিমা শিকদার, নাতনিটা তাকে ছাড়া একেবারে থাকতেই পারে না। মায়ের আর কি করার, অবশেষে বিয়েতে রাজি হয়ে গেল সে। অপরদিকে, হোয়াটস গোয়িং অন ড্যাড? তুমি খাওয়া দাওয়া কেন করছো না? বেশ রাগান্বিত শোনা গেল রুদ্রের কণ্ঠস্বর। রায়হান মির্জা তা বুঝেও অবজ্ঞা করে গেলেন, ছেলে তার বুড়ো হয়ে যাচ্ছে, অথচ বিয়ে করার নাম নেই। প্রতিষ্ঠিত ও অসম্ভব সুদর্শন হওয়া সত্ত্বেও 2-9 বছর বয়সেও ছেলের কোনো মেয়ে বন্ধু নেই। কোনো মেয়ে সাহস করে কাছাকাছি আসার চেষ্টা করলে পরবর্তীতে সেই সাহস দেখানোর ক্ষমতা রাখে না রুদ্র। ভাবনা থেকে বেরিয়ে তিনি রুদ্রকে বললেন, কি জন্য খাওয়া দাওয়া করছি না তা তুমি বেশ ভালো করেই জানো রুদ্র। বাবা হিসেবে তোমার কাছে আমি আর কি চেয়েছি? এটুকু চাওয়া তুমি আমার পূরণ করতে পারছ না। এত কষ্ট করে লালন পালন করার এই মূল্য দিচ্ছ তুমি? বাবা, তুমি কেন ওই ছলনাময়ী নারী জাতকে আবার আমার জীবনে আনতে চাইছ? তার উপর তুমি যেই মেয়েকে বিয়ে করতে বলছ সে একজন গরিব মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। শি ইজ জাস্ট নট মাই টাইপ ড্যাড। রুদ্র, তোমাকে কতবার বলেছি আমার সামনে অহংকারী কথা বলবে না, আমি তোমার এসব অভদ্রতার সহ্য করব না, তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি এক গ্লাস পানিও মুখে দিব না। ব্যাস। বাবার রাগের কাছে ধরাশায়ী হয়ে পড়ল রুদ্র। সবার কাছে পাষাণ ও কঠিন হৃদয়ের খেতাব পাওয়া রুদ্র তার বাবাকে যে ভীষণ ভালোবাসে, বারবার তার বাবার রাগের কাছে হেরে যায়। আর রায়হান মির্জা ছেলে ঠিক সেই দুর্বলতারই সুযোগ নিল। বাবা, খেয়ে নাও, তোমাকে ওষুধ খেতে হবে। ঠিক আছে, বিয়েতে রাজি। শুধু বিয়েটা হবে, কিন্তু বিয়ে নিয়ে কোনো ফালতু রিচুয়ালে আমি আমার প্রয়োজনীয় সময় নষ্ট করতে পারব না, মনে রেখো। বেশ ঠান্ডা স্বরে কথাগুলো বলে অফিসে চলে গেল রুদ্র। ঘরোয়া আয়োজনে বিয়ে হচ্ছে রুদ্র ও মায়ের। মায়ের নানুমণি, 3 মামা ও তাদের সহধর্মিণীরা, সাথে মামাতো বোনগুলো, রুদ্র, রুদ্রের বাবা। বিয়েতে শুধু এই কয়জন লোকই আছে। মায়ের 3 মামির মধ্যে ছোট মামি মায়াকে ভীষণ ভালোবাসে, বাকি 2 মামি মায়াকে খুব একটা সহ্য করতে পারে না, বড় মামি একটু বেশি ঘৃণা করে মায়াকে। বড় মামি রুকসানার 2 মেয়ে, বড় মেয়েকে কোনোরকম তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে দিলেও ছোট মেয়েটা পালিয়ে গিয়ে তাদের মুখে চুনকালি মেখেছে। পালিয়ে গিয়েছ একটা বেকার ছেলের সাথে। তার মেয়েগুলো মায়ের থেকে কতটা সুন্দরী। যেখানে মায়া শ্যাম বর্ণের, সেখানে তার 2টো মেয়েই পকপাকা ফর্সা রঙের ছিল। কই এত বড়লোক সুদর্শন পাত্র তো তারা জোগাড় করতে পারেনি তাদের মেয়ের জন্য। আর এই অনাথ চাল চুলোহীন মেয়ের কিনা এত ভালো জায়গায় বিয়ে হবে? সারা জীবন তাদের ঘাড়ের উপর গিলে খেয়ে এখন এত বড়লোক জায়গায় বিয়ে করে রাজরানী হয়ে থাকবে? হিংসায় জ্বলে পুড়ে কথাগুলো ভাবছে রুকসানা। ঘরোয়া আয়োজনে অবশেষে বিয়েটা হয়ে গেল রুদ্র ও মায়ার। কনে বিদায়ের পালা। মায়া তার নানুমনিকে জড়িয়ে কাঁদছে। বিয়ে শেষে রুদ্র রাগে ক্ষোভে বাইরে বেরিয়ে এল।
রুদ্রকে বাইরে একা দেখে রোকসানা সিদ্দিকী ভয়ঙ্কর দুষ্টু বুদ্ধি আঁকল, সাথে যোগ করল মেজ মামানি মহিমা সিদ্দিকীকে। মায়াদের বিল্ডিং ঘরের দরজা থেকে সামান্য দূরে দাঁড়িয়ে রুদ্র আপন মনে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল। তখনই দুজন মহিলার কিছু কথা তার কানে ভেসে আসল। সে মহিলা দুজনকে দেখতে পাচ্ছিল না, কিন্তু কথা শুনে বুঝল তারা তার সদ্য বিবাহিত বুয়ের মামনি হয়। রুকসানা সিদ্দিকী যাক, ভাগ্নিটাকে অবশেষে বিশাল ধনী পরিবার বিয়ে দিতে পারলাম। তবে ছেলের বাবা একটা মাথামোটা। মহিমা সিদ্দিকী ঠিক বলেছ বড় ভাবি, মায়ের বুদ্ধি আছে বেশ। বন্ধুর মেয়ে বলে ভুলিয়ে ভালিয়ে লোকটাকে কেমন উল্লু বানাল। তবে মায়ের বয়ফ্রেন্ডের কি হল, যার সাথে রাত বিরেতে ঘুরতে যেত? রুকসানা সিদ্দিকী হ্যাঁ, দুদিন আগেও তো ছেলেটার সাথে হোটেলের রাত কাটিয়ে এল। রুকসানা ও মহিমা সিদ্দিকী ইচ্ছে করেই রুদ্রকে শুনিয়ে শুনিয়ে বলছিল আর মিটিমিটি হাসছিল। আগে থেকেই মেয়েদের প্রতি বদ্ধ খারাপ ধারণা থাকায় নিষ্পাপ মায়াকে নিয়ে করা মামিদের এই মিথ্যাচার ধূর্ত রুদ্র ও খুব সহজেই বিশ্বাস করে নিল। রুদ্রের তার বাবার প্রতি একরাশ অভিমান জমা হল, সেই সাথে সদ্য বিবাহিত মায়ের প্রতি জন্মালো অসীম ঘৃণা, যা হয়তো রুদ্র ও মায়ের জীবনের এক দহনের সূত্রপাত। বর্তমান বাসর ঘরে ঘোমটা দিয়ে বধূ বেশে স্বামীর জন্য অপেক্ষা করছে মায়া। একটু অনুভূতি, একটু ভয়, অনেকটা অস্থিরতা কাজ করছে। ঠক ঠক জুতোর আওয়াজ পাচ্ছে মায়া। এত শব্দ করে কে আসছে? এরই মধ্যে ঘরে একজন পুরুষের প্রবেশ দেখল মায়া। সে বুঝল এটাই তার সদ্য বিবাহিত স্বামী। দরজা বন্ধের আওয়াজ হল। মায়া জানে না কেন তার ভয় এত বেড়ে গেছে, প্রচুর ভয় করছে তার। ঠক ঠক বুট জুতোর আওয়াজ বিছানায় মায়ের কাছে এসে থামল। মায়া এখনও তার স্বামীকে দেখেনি, নানুর কাছে শুনেছিল অনেক সুদর্শন বর তার বড় নাকি তাকে দেখেনি এখনো। কি অদ্ভুত বিয়ে! এই যুগে এভাবেও বিয়ে হয়? মনে মনে কথাগুলো ভাবছে মায়া। আচ্ছা, এখন কি করবে রুদ্র? নিশ্চয়ই তার ঘোমটা উঠিয়ে মুখ দেখবে। কথাটা ভেবেই ঘোমটা টেনে আরও বড় করল। মায়ার ভাবনার মাঝেই গলায় প্রচণ্ড শক্ত হাতের চাপ অনুভব করল। কিছু বুঝে ওঠার আগেই মাথা কাজ করা বন্ধ করে দিল মায়ার। শ্বাস নিতে পারছে না সে। মায়ের মনে হচ্ছে সে বুঝি এখনই মরে যাবে। পুরোপুরি নিঃশ্বাস আটকে যাওয়ার আগে রুদ্র মায়ের গলা ছেড়ে দিল। খুব খুব করে কাশছে মায়া। বেশ খানিকক্ষণ সময় নিয়ে বড় বড় করে নিঃশ্বাস টেনে তোলার চেষ্টা করছে সে। একটু ধাতস্থ হতেই আবারও বাম গালে শক্ত হাতের থাপ্পড় খেয়ে খাট থেকে পড়ে গেল সে। মায়ের মনে হচ্ছে সে কানে শুনছে না, গালের অস্তিত্ব অনুভব করছে না। এমন শক্ত হাতের থাপ্পড় হয়তো জীবনেও খায়নি মেয়েটা। বিছানার নিচে এক কোণায় জড়ষ্ট হয়ে বসে আছে মায়া। গলা ও গালের ব্যথায় চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ঘোমটার আড়ালে সেই অশ্রু দেখতে পারছে না রুদ্র। দেখতে পেলেও হয়তো তার বিশেষ কিছু যায় আসত না। মায়ের আঘাত করছে, ক্ষত হচ্ছে না রুদ্র। ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে, কপাল ও ঘাড়ের নিচে রগ ফুলে আছে। ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের কাছে বসে ঝুঁকে বসে বলল, তাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু এত সহজে তোকে আমি মারব না। এই রুদ্র কায়নাত মির্জার সাথে বেইমানি করা প্রত্যেকটা মানুষকে সে তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছে। রুদ্রের গম্ভীর গলায় প্রতিটা কথাই অত্যন্ত শীতল ও ভয়ঙ্কর শোনাল। মায়া বুঝতে পারছে না কি হচ্ছে, রুদ্র কি বলছে, কেন বলছে। মায়ের মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। সে অবুঝের মতো তাকিয়ে রইল রুদ্রের দিকে। কি বলছেন আপনি? এসব কেন বলছেন? আর আমি কি করেছি? আমার সাথে এমন অশ্রাব্যিক আচরণ কেন করছেন? মায়া, চুপ পপ। একদম ইনোসেন্ট সাজার নাটক করবি না। ইনোসেন্ট সেজে আমার বাবার ব্রেনওয়াশ করিয়ে আমাকে বিয়ে করতে পেরেছিস। আমার সাথে এই অভিনয় করতে আসলে একবারের গলা কেষ্টে রেয়ে দিতাম। ফকিরের বাচ্চা, কিসের জন্য আমাকে বিয়ে করেছিস? ওহ, টাকা, টাকা, টাকার জন্য, তাই না? এত অপমান মায়ের আর সহ্য হচ্ছে না। সে আর চুপ থাকতে পারল না। সাবধানে কথা বলবেন রুদ্র। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আপনার অপমান সহ্য করছি। আপনি যদি আমাকে এতই অপছন্দ তাহলে বিয়ে করলেন কেন? আমরা তো যাইনি আপনার কাছে আমাকে বউ করে ঘরে তুলে আনার জন্য। বরং আপনারা এসেছেন, আপনার বাবা তার বন্ধুকে দেওয়া কথা রাখতে আমাকে তার ঘরের বউ করে এনেছে। আপনার আমাকে অপছন্দ থাকলে আপনি আগে বলেননি কেন? এখন এসব কি ধরনের ব্যবহার? এই চুপ চুপ চুপ। তোর সাহস কি করে হয় তুই আমার সাথে পাল্টাবাজি করছিস? ছলনা করে বাবাকে ম্যানিপুলেট করে আমাকে বিয়ে করেছিস তুই। কি যোগ্যতা আছে তোর আমার বউ হওয়ার? নিজেকে আয়নায় দেখেছিস? আমার কাজের লোক হওয়ার যোগ্যতা ও তোর নেই। রুদ্র সবসময় তার প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করতে ভালোবাসে।
গায়ের রং নিয়ে কখনই তার বিশেষ কোনো সমস্যা ছিল না। রুদ্র এতক্ষণ মায়াকে দেখেনি, তবে যতটুকু দেখেছে তাতে মনে হচ্ছে মায়া কালো না হলেও উজ্জ্বল শ্যামলা। আর উজ্জ্বল শ্যামলাকে ও এ যুগের টিপিক্যাল বাঙালি কালোই বলে ধরে। রুদ্র কি কোনোভাবে মায়াকে অসুন্দর বলেছে? রুদ্র তাকে দেখেছে? কই না, মুমিন তো বল রুদ্র তাকে দেখেনি। কেমনু কি ভাবেই না রুদ্র জিততে চায়। আপনি কি এখনও আমাকে অসুন্দর বলছেন রুদ্র? আপনি আমাকে দেখেছেন? ওহ ইয়াস, হাউ ফানি! তুই কি নিজেকে বিশ্বসুন্দরী মনে করছিস? তোর গায়ের রং দেখ আর আমার গায়ের রং দেখ। তোর এই কুৎসিত চেহারা দেখার আমার কোনো প্রয়োজন নেই, সবসময় এভাবেই মুখ ঢেকে রাখবি। তোর এই চেহারা যেন আমি কোনোদিন না দেখি। এই কুৎসিত চেহারা যেদিন আমি দেখব সেদিন তা এসিড দিয়ে পুড়িয়ে দিব। মায়ে রাখার কথাটা। তোর মতো ফকিরের বাচ্চা আর চরিত্রহীন নারীকে 2 সেকেন্ডের মধ্যে শুধু আমার জীবন কেন পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি। কিন্তু আমি তা করব না, বলতো কেন? দেখি বল, বল। ফকিরের বাচ্চা ই আর চরিত্রহীন কে, এ 3টি শব্দ যেন তীর হয়ে মায়ের বুকে বেঁধে উপর উপর করে বেরিয়ে গেল। মায়া স্তব্ধ হয়ে গেল, মুখ খোলার শক্তিটুকুও যেন সে পাচ্ছে না। রুদ্র আবার বলল, কি হল বলছিস না কেন? জিজ্ঞেস কর আমাকে। ঠিক আছে, আমি নিজেই বলছি। জেনে শুনে যখন এই জাহান্নামে তুই পা রেখেছিলি, তখন তোকে আমি এই জাহান্নাম থেকে বের করব না, তুই নিজেই এখান থেকে বের হবি। তবে বের হওয়ার আগে তোকে জ্বালিয়ে পুড়িয়ে আমি পুরো নিঃশেষ করে দিব। তুই পুড়বি, কিন্তু তোর ধ্বংস কেউ দেখবে না। রুদ্রের এতগুলো কথার মাঝে মায়া একটু শব্দ করল না। সে শুধু স্তব্ধ হয়ে শুনে গেল, রুদ্রফকির রাজার রাজপুত্রের মতো দাঁড়িয়ে সম্মানের স্বামীস মুখে নির্মম বিষবাক্য। পরিশেষে অসহায়ের মতো শুধু একটুক আওড়াল, ঠিক আছে রুদ্র সাহেব, আমার এই কুৎসিত মুখ আপনি না চাইলে কখনো দেখাব না। কথা দিলাম আপনাকে। গি রুদ্রর রাগমিশ্র মুখশ্রীতে কুটিল বাঁকা হাসির দেখা মিলল। শুধু বাবা আছে বলে বেঁচে গেলে মায়া, না হলে আজকে এখই বুড়িয়ে দিতাম। রুদ্রকে ঠান্ডানোর কি শান্তি। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বাবাকে পাঠিয়ে দিবে সে লন্ডনে ব্যবসার কাজে। তখন এই চরিত্রহীন লোভী নারীকে কে বাঁচাবে? রুদ্রর কুটিল বাঁকা হাসি আরও প্রশস্ত হল। মায়াশক্তিহীন পায়ে বিছানার দিকে এগাচ্ছিল ঘুমানোর জন্য। তার কিছু ভাবতে ইচ্ছা করছে না। এই প্রথম মায়ের তার শ্যামবর্ণ নিয়ে ভীষণ আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে সে কেন ধনী হল না। সেই সাথে অনার হওয়ার আফসোস তো সে ছোটকাল থেকেই ছিল। এত এত আফসোস আর হাহাকারদের মাঝে মায়ের নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। বিছানায় বসার আগেই পুনরায় আঘাতের শিকার হল সে। প্রচণ্ড ধাক্কায় দেয়ালের সাথে আঘাত লেগে কপাল কেটে গেছে মায়ের। রক্ত বের হচ্ছে। রুদ্রর নিংস্কার শুনতে পাচ্ছে, ইউ ব্লো ডাইবেটছিক, এই বিছানায় তোর জায়গা হবে না। সাবধান, আমার কোনো কিছু স্পর্শ করে তুই অপবিত্র করবি না। রুদ্র মায়ের হাত ধরে রুম থেকে করে ব্যালকনিতে ফেলে দিয়ে সাথে সাথেই দরজা লক করে দিল ভিতর থেকে। ব্যালকনি অন্ধকার, ছোটবেলার সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর মায়কে কখনো একা থাকতে দেয়নি তারা নামুমা। অন্ধকারে অস্বাভাবিক ভয় পায় মায়া। কতক্ষণ ফ্লোরে থম মেরে বসেছিল জানে না মায়া। কপাল থেকে এখনও রক্ত পড়ছে, গলা ব্যথায় ঢোকও গিলা যাচ্ছে না, গাল লাল হয়ে ফুলে উঠেছে, সেই সাথে চিনচিনে ব্যথা। শরীরের এত ব্যথাও হৃদয়ের ব্যথার তুলনায় বেশি মনে হচ্ছে না তার। এত অপমান! বিছানায় সামান্য স্পর্শের কারণে এত বাজে গালি দিল রুদ্র তাকে। অনেকক্ষণ পর হুঁশ হল মায়ের। চারপাশে এত অন্ধকার দেখে ভয় পেয়ে গেল সে। হাত পা অনবরত কাঁপছে মায়ের। মস্তিষ্কে ভয় গ্রাস করে নিল। মায়া দুকরেই কেঁদে উঠল, অনবরত দরজা ধাক্কা দিচ্ছে আর রুদ্রকে ডাকছে, রুদ্র, রুদ্র শুনতে পাচ্ছেন? দরজাটা খুলে দিন রুদ্র। রুদ্র, আমার ভয় করছে, প্লিজ দরজাটা খুলে দিন। রুদ্র, আমি কখনো অন্ধকারে একাকী থাকিনি। আমি কথা দিচ্ছি আমি আপনার বিছানায় শোব না। আমাকে না হয় মেঝেতে অথবা সোফায় ঘুমাতে দিন। রুদ্র। অনেকক্ষণ ধরে রুদ্রকে ডাকাডাকির পরেও দরজাটা খুলল না সে। রুদ্রর কাছ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জোরে চিৎকার করে কাঁদছে মায়া। অন্ধকার ফোবিয়া, মাথা ও শরীরের যন্ত্রণা আর সয় দিল না মায়াকে। কিছুক্ষণের মধ্যেই সেলসেল হয়ে মেঝেতে পড়ে রইল মায়া। সকালে সূর্যের কড়া রোদ মায়ের চোখে মুখে পড়তেই পিটপিট করে চোখ খুল সে। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, কোথায় আছে সে? প্রথমে কিছু না বুঝলেও ধীরে ধীরে রাতের সব ঘটনা চোখে ভাসতে লাগল। সকাল হয়ে গেছে। কটা বাজে এখন? উফ! মাথা এখনো ঝিমঝিম করছে। মায়া মেঝে থেকে উঠে দাঁড়াল, বেলকনির দরজা ধাক্কা দিতেই খুলে গেল।
উহো, নিঃশব্দ লোটা কখন দরজা খুলেছে? রুমে প্রবেশ করার আগেই মায়ার কিছু একটা মনে পড়ল, সে তো কথা দিয়েছিল লোটা, যে মায়ার এই কুৎসিত চেহারা কখনোই রুদ্রের বিরক্তির কারণ হবে না। গতকালের বিয়ের বেনারসি এখনও গায়ে জড়ানো, শাড়ির আঁচল দিয়ে মুখ থেকে রুমে প্রবেশ করল মায়া। না নয়, ঘরে কেউ নেই, লোকটা হয়তো তার কাজে চলে গেছে। মায়া ঘরটাকে ভালো করে দেখল। বিশাল বড় রুম, মায়াদের বাড়ির ৩টে রুম একসাথে করলে হয়তো এই রুমটির সমান হবে, সাথে নামিদামি বিভিন্ন ফার্নিচার, এর মধ্যে অধিকাংশ হয়তো কখনো দেখেনি মায়া। আধুনিকতা ও শৌখিনতার সব ফিরস দিল যেন ঘরটা তৈরি। মায়া বুঝল তার স্বামী নামক লোকটা হয়তো বেশ শৌখিন ও পরিপাটি। মায়া বেশ কিছু ভাবল না, আর ইচ্ছেও করেছে না ভাবতে। লজ থেকে একটা কলাপাতা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকেও পড়ল সে, গোসল সেরে শাড়ি পরে পুনরায় রুমে আসল। দেখেছে মায়া, কোনোদিনও নিজেকে আয়নায় এভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি মেয়েটা, কিন্তু আজ করছে। রুদ্র ঠিকই বলেছে, আমি আসলেই উনার যোগ্য নই। রুদ্রর পাশে আমাকে কখনোই মানাবে না। আমার মতো কালো, অসুন্দর ও অতিম মেয়েকে কখনোই রুদ্র কায়নাত মির্জার ঘি মতো মানুষের যোগ্য হতে পারে না। না না, আমাকে নানুমার সাথে এ বিষয়ে কথা বলতেই হবে। আমি কখনোই চাই না, আমার জন্য কারো বিরক্তি ও বোঝার কারণ হতে চাই না। দুতলা বিশিষ্ট মির্জা ম্যানশন অর্থাৎ রুদ্রদের বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ও আকর্ষণীয়, ম্যানশন এর ভিতর তার থেকেও বেশি আকর্ষণীয়। রুদ্র মির্জা থাকে উপরের ফ্ল্যাটে। সকাল ৯টা বাজে। মায়া সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল তার শ্বশুর রায়হান মির্জা ডাইনিং টেবিলে বসে আছে। আর রুদ্র মির্জা অনবরত সোফায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। মায়া নিচে নামতেই তার শ্বশুর রায়হান মির্জা বলে উঠল, মায়ামা, তোমার ঘুম ভালোই হয়েছে? এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হয়নি তো মা? এত লেট করে নিচে নামায় মায়া বেশ লজ্জা পেল। শ্বশুর বাড়িতে আজকে তার প্রথম দিন। বাড়ির নতুন বউ হিসেবে তার বিশেষ দায়িত্ব রয়েছে। জি না বাবা, আমার কোনো অসুবিধা হয়নি। রায়হান মির্জা হেসে মায়াকে তার পাশে বসতে বললেন। মায়া বসলে তিনি বললেন, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। আসো মা, সকালের নাস্তার খেয়ে নাও। মায়ার আবারও লজ্জা লাগল এতক্ষণ ওনাদের অপেক্ষা করানোর জন্য। মায়া দুঃখিত বাবা, আপনাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। রায়হান মির্জা, আহা, আমার মেয়ে যতক্ষণ ইচ্ছে করবে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে। সরি বলে আমার সাথে কোনো ফর্মালিটি করবে না মায়া। তোমার বিয়ের পরে কিন্তু বাবা রাগ করব। রায়হান মির্জার মায়াকে নিজের মেয়ে বলায় আর এমন আদুরে কথায় মায়া এক মুহূর্তের জন্য তার সকল কষ্ট ভুলে গেল। মায়া তার বাবাকে দেখেনি কক্ষনো, বুঝে হওয়ার আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে বন্ধুরে। মায়ার মনে হচ্ছে সে তার বাবাকে ফিরে পেয়েছে নতুন রূপে। এই তো তার বাবা তার সামনে বসে আছে, তাকে স্নেহ করছে। মায়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রায়হান মির্জা হেসে মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। এত বড় বাড়িতে কতজন সার্ভেন্ট ছাড়া আর কাউকেই দেখতে পেল না মায়া। মায়ের শাশুড়ি নেই। রুদ্র মির্জা, রায়হান মির্জা একমাত্র পুত্র সন্তান। মায়া তার শ্বশুরকে বলল, বাবা আপনারা খেতে বসুন, আমি আপনাদেরকে সার্ভ করছি। তুমি কেন কাজ করবে মায়ামা? কাজ করার জন্য তো সার্ভেন্ট আছে। তুমি বরং বাবার সাথে খেতে বসো। রায়হান মির্জা। রুদ্র এতক্ষণ ল্যাপটপে অফিসের কাজ করছিল। মায়া আর বাবার দিকে তার খেয়াল ছিল না। কাজ সেরে ডাইনিং টেবিলে নজর দিতে মায়াকে তার বাবার পাশে বসে থাকতে দেখল। এতক্ষণের ঠান্ডা মেজাজ সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল তার। ওহ ড্যাড, তাহলে এতক্ষণ এই মেয়েটার জন্য অপেক্ষা করছিল। হোয়াট দ্য হেল ইজ দিস? এই মেয়েটা এখানে কি করছে বাবা? রুদ্র, রুদ্র, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ও এখানে থাকবে না তো কোথায় যাবে? রায়হান মির্জা, এই ছোটলোকের বাচ্চাটাকে এখানে থেকে যেতে বলো বাবা। আমি ওর সাথে একসাথে বসে খেতে পারব না। রুদ্র, চিৎকার করে লাভ নেই বাবা। এই ফকিরের বাচ্চা, এখানে যাচ্ছিস না কেন এখান থেকে? রুদ্র। থাস থাস। থাপ্পড়ের শব্দে মির্জা মহল কেঁপে উঠল, সেই সাথে কেঁপে উঠল যেন মায়াও। রুদ্রের করা অপমান সে নীরবে কাঁদছিল এতক্ষণ। তুমি আমায় মারলে বাবা? রুদ্রের কণ্ঠে অবিশ্বাস। সে এখানে বিশ্বাস করতে পারছে না, এই সামান্য মেয়ের জন্য বাবা তার গায়ে হাত তুলেছে। এই থাপ্পড়টা তোমাকে আরও আগে মারা উচিত ছিল রুদ্র। তোমার গায়ে আমি কখনো হাত তুলিনি, তোমাকে কঠোরভাবে শাসন করিনি। আমি ভুল করেছি। আমি ভুল করেছি। তোমাকে আদরে আদরে বাদর করে তুলেছি।
তুমি কাকে ছোটলোক ফকির বলছ? আমার বন্ধুকে? তোমার সাহস কি করে হয় এটা বলার? আর যদি তোমাকে কখনো মায়ার সাথে খারাপ ব্যবহার করতে দেখি, তাহলে তুমি আমাকে বাবা বলার অধিকার হারাবে। রুদ্র কিছু বলছে না, শুধু শান্ত চোখে বাবার দিকে তাকিয়ে আছে। আর সেই চোখ ইতোমধ্যে রক্ত জমে লাল হয়ে উঠেছে, কপালের নিচে রং ভাসমান। এতক্ষণ রেগে কথাগুলো বললেও রুদ্রর চেহারার দিকে নজর পড়তেই রায়হান মির্জা ভয় পেলেন বেশ। রুদ্রের রাগ সম্পর্কে ধারণা আছে তার, রেগে গেলে রুদ্র যা তা করতে পারে, আর সে রাগের প্রভাব পড়ে আশেপাশের মানুষের উপর। রায়হান মির্জার হঠাৎ করে বুকের ব্যথা শুরু হল, তিনি বুক হাত দিয়ে নিচে বসে পড়লেন। বাবাকে বুকে হাত দিতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল রুদ্র ও মায়া। দুজনেই দৌড়ে এসে রায়হান মির্জাকে ধরলেন। বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? বুকে ব্যথা হচ্ছে? বাবা কথা বলো। রুদ্র, বাবা আপনার কি কষ্ট হচ্ছে? কথা বলুন বাবা। মায়া। রায়হান মির্জা বুক চেপে ধরে অনেক কষ্টে বললেন, আমার বুক ব্যথা হচ্ছে রুদ্র। রিল্যাক্স ড্যাড। ডোন্ট ওয়ারি। জাস্ট রিল্যাক্স। এই মেয়ে বাবাকে ধরে রাখো। বাবা তুমি জোরে জোরে শ্বাস নাও। আমি এখনই আসছি। এক পলকে সময় করল, বাবা কথাগুলো বলার পালানোর মতো অস্থির হয়ে ছুটে গেল রুদ্র, সেকেন্ডের মধ্যে আবার ফিরে আসলো হাতে ঔষধ নিয়ে। বাবা এই নাও, তাড়াতাড়ি ঔষধগুলো খেয়ে নাও, প্লিজ বাবা তাড়াতাড়ি ঔষধ খেয়ে নাও। কিন্তু রায়হান মির্জা মুখে ঔষধ নিলেন না। তুমি আমার কোনো কথা শুনো না রুদ্র, বেঁচে থেকে তোমার এই অবাধ্যতা আমি আর সহ্য করব না, তার চেয়ে বরং মরে যাই আমি, তুমি শান্তি পাও। বাবা প্লিজ এখন বাচ্চামো করো না, আমি শুনব তোমার কথা। রুদ্রর জলে চিকচিক করা চোখ, মনে হচ্ছে আরেকটু হলেই কেঁদে ফেলবে। তা দেখে রায়হান মির্জা আর বারণ করল না, খেয়ে নিলেন ঔষধ। রুদ্র হেন স্থিরি ফেলল। বাবাকে বলল, খালি পেটে ঔষধ খাওয়া ঠিক না বাবা, কিছু খেয়ে নাও। মায়া উঠে খাবার আর পানি নিয়ে নিয়ে বসল। রুদ্র ঠিক বলেছে বাবা, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, দয়া করে খেয়ে নিন। আমি কিছু খাবো না মায়া মা, তুমি কি আমাকে কষ্ট করে রুম পর্যন্ত দিয়ে আসতে পারবে? রায়হান মির্জা, এমন কেন করছো বাবা? তোমাকে কেন সব সময় এমন বাচ্চামো করতে হবে? জেদ না করে খেয়ে নাও, আমাকে অফিস যেতে হবে। রুদ্র, মায়া, তুমি ওকে বলে দাও, ও যদি তোমার কাছে ক্ষমা চায় তাহলে আমি খাব, আর না হলে আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। ধীরে ধীরে শান্তি নিয়ে প্রথমে সৃষ্টির গলায় কথাগুলো বললেন রায়হান মির্জা। অসম্ভব। আমি এই ফকির গু। থেমে গেল রুদ্র। না না, এই মেয়েকে নিয়ে কেউ বললে আমি আবার হাই প্রেশার হয়ে যাব। আমি ওর কাছে ক্ষমা চাইতে পারব না বাবা। থাক না বাবা, উনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? মায়া, মায়া মা চলো, আমরা এখনই এ বাড়ি থেকে চলে যাব। পৃথিবীতে যদি আমার কিছু হয় তাহলে তুমি তোমার মামাদের বাড়িতে চলে যেও মা। এই বলে রুদ্রর বাবা মায়াকে ধরে উঠতে চেষ্টা করছিলেন। এই মেয়ে, শুনো। সরি। হয়েছে বাবা, সরি বলেছি। এবার খেয়ে নাও রুদ্র। ওর একটা নাম আছে রুদ্র। সুন্দরভাবে ক্ষমা চাও ওর কাছে। এক মাস মায়া তোমার সরি অ্যাকসেপ্ট করলেই আমি তোমার কথা শুনব। রায়হান মির্জা। এইবার রুদ্র ধমকে উঠল মায়াকে, এই মেয়ে তুমি কি বোবা? বাবাকে বলছো না কেন যে তুমি আমার সরি অ্যাকসেপ্ট করছ? রুদ্র, তুমি কিন্তু আবারও মায়ের সাথে খারাপ ব্যবহার করছ। ওহ সরি বাবা। সরি আমাকে নয়, মায়াকে বলো এবং সুন্দরভাবে বলবে। মায়া, আই এম সরি। রুদ্র সরি বলতেই রায়হান মির্জা মায়াকে বলল, এবার আমাকে খাইয়ে দাও মায়া মা, খিদে পেয়েছে। মায়ের হাতে বাবাকে খেতে দেখে কিছু না বলে সোফা থেকে ল্যাপটপ ও ফাইল নিয়ে রুদ্র অফিসের উদ্দেশ্যে রওনা দিল। রুদ্রকে চলে যেতে দেখেই যেন হাফ ছেড়ে বাঁচলেন রায়হান মির্জা। মনে মনে বললেন, আমি তোমার বাপ রুদ্র। তুমি যদি হঠাৎ ভুলে যাও তাহলে তবে বাপাতে তুল। তোমাকে সোজা করতে যদি আমাকে অভিনয় করতে হয় তাহলে দরকার পড়লে আমি অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়ে যাব। ছেলেকে শিক্ষা দিতে পেরে আজ মহা খুশি রায়হান মির্জা। প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক অথবা ফলো দিয়ে আমাদের সাহায্য করুন।